হাই কমিশনারের লাথি দিয়ে বাইর করা আসিফ নজরুল তাহলে মানুষের সাথে কি বাংলা ফেলাইতেছি স্কেলে নিষিদ্ধ করার জন্য 1 ঘন্টার ফুটেজ যথেষ্ট। তারপরে সাংবাদিক ইলিয়াস ভাই উনিও এমনিতে আসিফ নজরুলের ঠাপ দেয় না। নতুন কলিং খুললে ওই সমস্ত মানুষগুলো এসে কি চেষ্টা করবে মালয়েশিয়াতে? অবৈধ যে 7 লাখ 8 লাখ অবৈধ প্রবাসী আছে তারা কি করবে? উত্তর বাচ্চারা শুধুমাত্র 200 রিঙ্গিতের বিনিময়ে স্কেলের পক্ষ থেকে ভিডিও বানায়। আমি যদি বলি ডক্টর আসিফ নজরুল মালয়েশিয়াতে সরকারি খরচে আসছে শুধুমাত্র স্টারবাকসের কফি খাওয়ার জন্য আর ম্যাকডোনাল্ডসের বার্গার খাওয়ার জন্য। প্রথমে ভিডিওটা দেখেন। লিমাপুলো খাইতেছেন নাকি আসিফ নজরুল স্যার? আপনি মালয়েশিয়া আসলেন, আপনি কোনো সাংবাদিকের কাছে কোনো কিছু না শুনে না আপনি সিদ্ধান্ত নেবেন যে কিভাবে যে মালয়েশিয়ায় যে প্রবাসী ভাইগুলো আছে তাদেরকে বৈধ করবেন। কিন্তু আপনি তা না কইরা 9 কপি খাইয়া আপনি কি করলেন? লিমাপুলো খেয়ে চলে গেলেন। আপনার আসার কি দরকার ছিল? কি বালচিটাইছিলেন মালয়েশিয়া? লিমাপুলো কি বাংলাদেশে যারা আছেন তারা হয়তো বুঝবেন না, মালয়েশিয়া যারা আছেন তারা অবশ্যই আপনারা বুঝে গেছেন। এই লিমাপুলো হইলো হোটেলে ওইটা সাদা সালমা ধরা। দিবু ভাইয়ের ভিডিও আমি দেখি না, ওনার ভিডিও আমার পছন্দ হইতো না, কারণ উনি সবসময় তেল ব্যস্ত আগে। তো দেশ থেকে একজন ভাই আমার কাছে ভিডিওটা সেন্ড করছে, ভিডিওটা সেন্ড করে বলতেছে ভাই ভিডিওটা দেখেন। তো আমি ভিডিওটা দেখলাম। এই ভিডিওটা দেখে আমি বুঝলাম যে মালয়েশিয়াতে অন্তত পক্ষে আরেকজন মানুষ আছে যে উচিত কথা বলে। মালয়েশিয়াতে যে আসছিল কয়েকদিন ছিল, মালয়েশিয়াতে আসছে কি জন্য? তাহলে মালয়েশিয়াতে আইসে একটা সফল মিটিং দেখান। সে মালয়েশিয়ার মন্ত্রীদের সাথে মিটিংয়ে কি আলোচনা করছে আমি একটু বলি। বাংলাদেশের কর্মীদের অগ্রাধিকার, তারপর জুলে থাকা কর্মীদের মালয়েশিয়া প্রবেশ, যে 18,000 কর্মী মালয়েশিয়া আসতে পারেন ওই সমস্ত কর্মীদের ব্যাপারে একটু কথা বলছিল। মাল্টিপল এন্ট্রি ভিসা, আমরা তো এখন সিঙ্গেল এন্ট্রি ভিসা আছে, এই ভিসা দিয়ে আমরা মালয়েশিয়া থেকে দেশে যেতে পারবো এক বছরে। আর মাল্টিপল এন্ট্রি ভিসা হলো যে ভিসা দিয়ে আমরা একাধিকবার দেশে যেতে পারবো ছুটিতে। দক্ষ কর্মী নিয়োগ, যে মালয়েশিয়াতে নার্সিং, নিরাপত্তা বিভাগ কিংবা কেয়ার কর্মী হিসাবে দক্ষ কর্মী নেওয়ার জন্য আহ্বান করছে মালয়েশিয়ার। কয়েকটা দিক নিয়ে মালয়েশিয়ার মন্ত্রীদের সাথে আলোচনা করছে। এর ভিতরে আবার আরেকটা নিজের ধান্দার জন্য আরেকটা বিষয় ঢুকাই দিচ্ছে এর ভিতরে। সকল রিক্রুটিং এজেন্সির জন্য উন্মুক্ত প্রক্রিয়া, কর্মী নিয়োগের প্রক্রিয়াটি বাংলাদেশের সকল রিক্রুটিং এজেন্সির জন্য উন্মুক্ত রাখার জন্য মালয়েশিয়াকে অনুরোধ করা হয়েছে। তার মানে কি সাধারণ কর্মীরা আরো গোয়া মেরে দেওয়া? কেন এটা বলছি? এখন রিক্রুটিং এজেন্সি মাত্র 10টা কিংবা 20টা কিংবা 50টা। তখন যদি সবাই কর্মী পাঠাইতে পারে তখন দালালের সংখ্যার বাইরে যাবো। এখন তো মানুষ 5 লাখ টাকা দিয়ে আসতে পারে, তখন মানুষ আসতে হবে 7 লাখ টাকা দেওয়া। তখন যে 5-7জন কর্মী পাঠাবো যে রিক্রুটিং এজেন্সিগুলো, ওই নতুন রিক্রুটিং এজেন্সিগুলো মন্ত্রণালয়ের বিভিন্ন কুত্তারে ঘুষ দিতে হবে লক্ষ লক্ষ টাকা। এখানে ঘুরে ফিরে লাভকার মন্ত্রণালয়ের লোকের মন্ত্রীদেরই। যে বিষয়ে আলোচনা করছে এই সমস্ত বিষয় নিয়ে মালয়েশিয়ার কোনো টিভি চ্যানেলে কোনো হেডলাইন দেয় না, কোনো কিছু না। শুধুমাত্র মালয়েশিয়ার নিউজ পত্রিকাতে 2-1টা জায়গায় শুধু হেডলাইন দিছিল, এতটুকুই শেষ। আর সে যে সমস্ত বিষয় নিয়ে মন্ত্রী পরিষদে বলছে এটার কোনোটাই যে সঠিকভাবে সফল হইব এটার কোনো নিশ্চয়তা নেই। আমি তো আগেও আপনাদেরকে বলছিলাম যে আসিফ নজরুল আসলেও সাথে সাথে কলিং খুলবে না, হয়তো 2 মাস 6 মাস লেট হতে পারে। আপনারা তো আমার কমেন্ট বক্সে অনেক ধরনের কথা বলছে আমি জানি না কিছু, তো বেশ পাইছেন না আপনাদের প্রমাণ। আসিফ নজরুল কিছুই না। তো এখানে যদি তার যদি মূল্যায়ন করতো, এই দেশের টিভি চ্যানেলের প্রত্যেকটা জায়গায় হেডলাইন দিত। আমরা মালয়েশিয়াতে কর্মী আছি মোট 15 লক্ষ কর্মী আমরা রেমিটেন্স পাঠাই। 15 লক্ষ কর্মী মালয়েশিয়াতে থাকে। আমরা শুধু অপেক্ষা ছিলাম আসিফ নজরুল আসবে এই জায়গায়, আসিফ নজরুল আইসে এই জায়গায় অবৈধদের বৈধ করার জন্য সরকারের একটু রিকোয়েস্ট করবে। তারপরে যে হাই কমিশন ইএসকেল যে সমস্ত অনিয়মগুলো হইতেছে এগুলো নিজে সজমিনে যাইবো ওই জায়গায়, প্রবাসীদের সাথে কথা বলবো, কথা বললে দেখবো কি সমাধান করবো। প্রবাসীদের সামনে একটা বক্তব্য দিবে, প্রবাসীদের সামনে তাদেরকে জিজ্ঞাসা করবো যে কি সমস্যা আপনাদের, কি আসে বিষয়, কই কি করছে। ইএসকেলে গেছে একবার, ইএসকেলে যে মানুষ 15 লক্ষ প্রবাসী যে ইএসকেলের দ্বারা হয়রানি হইতেছে একটা বেসরকারি প্রতিষ্ঠান দ্বারা, কই একবারও তো যায় না। অনেক ইউটিউবার আছে, অনেক দালাল আছে, কুত্তার বাচ্চারা শুধুমাত্র 200 রিঙ্গিতের বিনিময়ে ইএসকেলের পক্ষ থেকে ভিডিও বানায়। যে সমস্ত কুলাঙ্গাররা ইএসকেলের পক্ষ থেকে ভিডিও বানায় ওই সমস্ত ইতরেরা টাকার বিনিময়ে নিজের বউরে পর্যন্ত বিক্রি করে দিতে পারবো। এই একটা কুলাঙ্গারের জন্য 15 লক্ষ 16 লক্ষ প্রবাসীর ক্ষতির সম্মুখীন হইতেছে। মালয়েশিয়াতে যারা এই দেশি নাগরিক তাদের একটা পাসপোর্ট হইতে লাগে 1 ঘন্টা সময়। এই জায়গায় সবকিছু আছে, তারপরে কেন বাংলাদেশ থেকে প্রিন্ট করে পাসপোর্ট নিয়ে আসতে হবে? একটা পাসপোর্ট আসতে কতদিন সময় লাগে? কেন 6 মাস 5 মাস হয়ে যায়? কেন পাসপোর্ট আসে না? এই বিষয়ে কি আসিফ নজরুল প্রবাসীদের কাছ থেকে জানতে চাইছেন? ইএসকেলের প্রতিটা জায়গা দালাল সংযুক্ত। ইএসকেলের যে ভবনে আছে ওই ভবনের নিচতলা যে দোকানগুলো আছে, বাঙালি দোকান আছে, ওইগুলো সবগুলা দালাল। দৈনিক হয়তো 1,500 থেকে 2,000 মানুষ ইএসকেলে যায়। আমি গত 15 তারিখে ইএসকেলে গেছিলাম, আমি গিয়ে দেখছি কি অবস্থা। নেপালি সিকিউরিটি গার্ড আছে, এগুলো দুর্নীতির সাথে যুক্ত। নেপালিগুলার 50 রিঙ্গিত কিংবা পাঞ্জাবি আছে কয়েকটা, এগুলার 50 রিঙ্গিত পকেটে ঢুকাই দিলে এগুলো আপনারা টান দিয়ে সিরিয়াল থেকে নিয়ে ডাইরেক্ট ফিঙ্গারপ্রিন্ট যে জায়গাতে ওই জায়গায় নিয়ে দিয়ে দেবো। অন্যান্য মানুষের সিরিয়াল থাকলে 5-6 ঘন্টা লাগে, কিন্তু আপনি 50 রিঙ্গিতের বিনিময়ে 5 মিনিটের ভিতরে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসতে পারবেন। একটা পাসপোর্ট করার জন্য কতক্ষণ সময় লাগে? ইএসকেলে একটা পাসপোর্ট করার জন্য একটা লোকের মিনিমাম 6 থেকে 7 ঘন্টা লাগে। কেন এত ভোগান্তি? ওই মানুষরা যদি 6 থেকে 7 ঘন্টা শুধু পাসপোর্টের ফিঙ্গার দেওয়ার জন্য অপেক্ষা করতে হয়, সে জোরবারু যাবে কতক্ষণে? কুয়ালালামপুর থেকে জোরবারু এতটা কাছেও না, কিংবা অন্যান্য আরো দূরের ডিস্ট্রিক্ট থেকে যারা আসে তারা কিভাবে থাকবে? পাসপোর্ট করতে হলে মাত্র 5 মিনিটের কাজ। আমি ধরলাম যদি একটু সমস্যা থাকে তারপরও 10 মিনিটের ভিতরে একটা পাসপোর্টের ফিঙ্গার নেওয়া যায়। পাসপোর্ট করার জন্য ধাপ মাত্র 2টা। প্রথম ধাপ হইলো শুধুমাত্র আপনার আবেদনটা করা, যেটার জন্য ইএসকেল ফি রাখে 32 রিঙ্গিত।
তারপর ব্যাংক ড্রাফট নিজে করতে পারে। ধরেন আমি যদি বলি ওই প্রতিষ্ঠান থেকে আপনি যদি ব্যাংক ড্রাফট করেন, ব্যাংক ড্রাফট করতে কত সেকেন্ড লাগে? 7 থেকে 8 সেকেন্ড লাগে। তারপর সর্বশেষ আছে ফিঙ্গার দিতে কতক্ষণ সময় লাগে? ফিঙ্গার দিতে ছবি তুলতে কতক্ষণ সময় লাগে? 2 মিনিট। ফুল প্রসেসিং হলো 3 থেকে 4 মিনিটের কাজ, কিন্তু এই 3 থেকে 4 মিনিটের কাজ করানোর জন্য একজন প্রবাসীর অপেক্ষা করতে হয় 6 থেকে 8 ঘন্টা। যারা দূর থেকে যায় তাদের পুরা দিন মাটি হয়ে যায়। এত হয়রানি কেন? তারপর আমার নিজের চোখে দেখা সিরিয়াল ছাড়া অনেক লোক এমনিতে ঢুকতেছে। তারা কিভাবে ঢুকে? তারা কি ভিআইপি নাকি? স্কেলের ভিতরে কিন্তু সিসি ক্যামেরা আছে। আমার কথা যদি বিশ্বাস না হয়, আমার শুধুমাত্র 15 তারিখে আমি গেছিলাম, 15 তারিখের 1 ঘন্টার ফুটেজ আমি কালেক্ট করবো। ওই 1 ঘন্টার ফুটেজ আমি 10টার উপরে আমি খালি স্কেলের অকারেন্স আমি আপনাদেরকে দেখাবো। 1 ঘন্টা আমি ওই জায়গায় ছিলাম, আমার সামনে যেগুলো করছে এগুলো আমি আপনাদেরকে দেখাবো। স্কেলের নিষিদ্ধ করার জন্য ওই 1 ঘন্টার ফুটেজে যথেষ্ট। স্কেল যে ভবনে আছে ওই ভবনের নিচতলা যতগুলো বাঙালি দোকান আছে সবগুলা দালাল। বাঙালি একটা দোকানে স্টাফ আছে 7 থেকে 8 জন। তারা কি কাজ করে? ওই দোকানের ভিতরে যে মাল সামান আছে ওইটা হয়তো 2000 থেকে 3000 রিঙ্গিতের মাল সামান আছে দোকানের ভিতরে, কিন্তু ওই দোকানে 8 জন স্টাফ কি কাজ করে? এরা এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নেয়, এখান থেকে সবকিছু করে, এখান থেকে টাকা ঘুষ নিয়ে এই জায়গা থেকে ডাইরেক্ট পেপারটা ফাটায় দেয় উপরে। স্কেলের ভিতরে থাকা গুপ্তচর আছে ওইগুলো সিল মেরে দিয়ে দেয়, এই পেপারটা কোনো সিরিয়াল ছাড়া ডাইরেক্ট ঢুকে যায়। ওই জায়গায় দোকান আছে 4-5টা, আমি 2-3টা দোকান আমি দেখছিলাম, নিজে স্বয়ং যায় দেখছি আমি। ওই জায়গার একটা দোকানে 40 থেকে 50টা সিরিয়াল নেয় দৈনিক। এই 40 থেকে 50টা লোকের যদি সিরিয়াল ছাড়া যদি ঢুকাইতে পারে একটা দোকান থেকে, ধরুন দোকান আছে 4টা দোকান থেকে সর্বশেষ 200 কর্মীরা তারা সিরিয়াল ছাড়া ঢুকায়, তো এখানে অনিয়ম হইব না? তো আসিফ নজরুল এই বিষয়ে কোনো কথা বলছেন? আসিফ নজরুল তাহলে মালয়েশিয়াতে কি বালটা ফালাইতেছে? 15 লক্ষ প্রবাসী তাদের দিকে তাকায় আছে। সে আইসা স্টারবাক্সের কফি খাইছে, আর ওই যে দীপু যে কইলো যে লিমাগুলো খাইতেছে, লিমাগুলো খাইয়া গেছে। যদি আপনার এই সফরে যদি প্রবাসীদের একজন প্রবাসী যদি উপকৃত না হয়, তাহলে আপনি আইসা কি লাভ রয়েছে? আপনার সরকারি খরচে আসছেন কেন? তাহলে এই প্রশ্ন কে করবে তাকে? এই প্রশ্ন জবাব আছে তাদের কাছে। স্কেল নিয়ে প্রতিটা প্রবাসী 15 লক্ষ প্রবাসী থেকে 14,90,000 প্রবাসী স্কেলের বিপক্ষে আছে। তারা কেউই চায় না একটা বেসরকারি প্রতিষ্ঠান বিগত সময়ে হাসিনা সেট আপ করে দেওয়া একটা প্রতিষ্ঠান এইভাবে সরকারি প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে যাক। তারপরও সরকার কেন স্কেলের হাতে এখনো পর্যন্ত দায়িত্ব দিয়ে রাখছে? প্রবাসীদেরকে কেন এখনো হয়রানি করা হইতেছে? বাংলাদেশ হাইকমিশন থেকে যে সমস্ত চোরবাটপার আছে এগুলোর সরানোর ব্যাপারে কোনো কথা হয়েছে? কিংবা কোনো প্রবাসীর সাথে সরাসরি আপনি কথা বলছেন, কথা বলে দেখছেন তারা এই হাইকমিশন চায় কি চায় না? বর্তমান যে হাইকমিশন আছে এই হাইকমিশন দ্বারা কয়জন প্রবাসী উপকৃত হয়েছে? আমার 1000 জন দেখান যে এই 15 লক্ষ মানুষ থেকে শুধুমাত্র আমার 1000 মানুষ দেখান যে 1000 মানুষ এই হাইকমিশন দ্বারা উপকৃত হয়েছে। এগুলো হলো ফ্যাসিস্টের আমলে রেখে যাওয়া ফ্যাসিস্টের সন্তান। এগুলো এখনো তাদের পজিশনে সুন্দরভাবে আছে। সে তো প্রবাসীদের কাছে জিজ্ঞেস করে না। প্রবাসীদের কাছে জিজ্ঞেস করলে প্রবাসীরা তো প্রধান আবেদন করবো যে হাইকমিশনারের লাথি দিয়ে বাইর করা, স্কেলের দায়িত্ব নিষিদ্ধ করা, এগুলো তো থাকবে প্রবাসীদের প্রধান আবেদন। এগুলা কেমনে সে নিষিদ্ধ করবো? কারণ তারা এখন এই সমস্ত প্রতিষ্ঠান থেকে কোটি কোটি টাকা নিতেছে কালো মানি। তাদেরকে যদি হটায় দেয় তাহলে তো এই সমস্ত কোটি কোটি টাকার ঘুষটা আর পাবে না। এজন্য কোনো প্রবাসীর সাথে একটা কথাও বলে নাই। এ দেশ কখনো শুধরাবে না। শিক্ষিত গুলাই সুর। ডক্টর পিনাকি ভট্টাচার্য উনি এমনিতে আসিফ নজরুলের বিরুদ্ধে কথা কয় না। তারপরে সাংবাদিক ইলিয়াস ভাই উনিও এমনিতে আসিফ নজরুলের ঠাপ দেয় না। সে যখন মালয়েশিয়া আসছে এরপর থেকে মালয়েশিয়ান 15 লক্ষ প্রবাসী বুঝে গেছে যে কত বড় হারামি এগুলা। দেশটা মূলত ধ্বংস করে শিক্ষিত সুরবাটফার। এই 15 লক্ষ প্রবাসী যদি $1 করেও পাঠায় তাহলে $1.5 মিলিয়ন যায় বাংলাদেশে প্রতি মাসে। এই $1.5 মিলিয়ন রেমিটেন্স পাঠানো প্রবাসীদেরকে নিয়ে ভাবার মতো 1 সেকেন্ড সময় নেয় আপনাদের। আছে খালি নতুন ধান্দা কেমন শুরু করবো, যে নতুন কলিংয়ের বিষয়। সুদের পোলার নতুন কলিং খুললে ওই সমস্ত মানুষগুলো এসে কি কাজটা করবো মালয়েশিয়াতে? অবৈধ যে 7 লাখ 8 লাখ অবৈধ প্রবাসী আছে তারা কি করবে? তাকে তো নতুন কলিং খুলে দিতে পারলেই তো বিভিন্ন এজেন্সির থেকে কোটি কোটি টাকা ঘুষ নেবে, কোটি কোটি টাকা ইনকাম হবে। এখানে এই গরিব মরক কিংবা জামন তাও এটা তো তাদের ভাবার বিষয় না। তাদের কত হইলো খালি এজেন্সির অনুমতি দাও, অনুমতি দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নাও, তারপরে একবারে পাঠাই দাও মালয়েশিয়া পাঠাইতে 15 দিন 1 মাস থাও কিংবা কাজ কাম না পাক পরে আবার দেশে। তাদের তো কোনো সমস্যা নাই। সমস্যা তো যে মানুষটা 5 লাখ টাকা জোগাইতে গিয়ে বাড়িঘর বেচে, মায়ের স্বর্ণ বন্ধক রাখায় এই টাকাগুলো জমায়, ঋণ নেয়, বাড়িঘর বন্ধক রাখে, তাদের কাছে 5 লাখ টাকার মূল্য আছে, আপনাদের কাছে তো নাই। ভিডিওটাই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।